আসসালামু আলাইকুম, সবাইকে জুমার দিনের শুভেচ্ছা। জুমা মুবারক। আমাকে সবাই শুনতে পাচ্ছ কিনা একটু বলে ফেলো দ্রুতগতিতে। অত্যন্ত স্পেশাল একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এবং এইটুকু শিওর তোমাকে আমি বলতে পারবো, আজকের ক্লাসটা করার পর তোমার আইসিটি চ্যাপ্টার 1 এর কোনো ধরনের এমসিকিউতে কোনো প্রকার প্রবলেম হবে না। প্রত্যেকটা এমসিকিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বিশ্লেষণ খুবই তোমার জন্য মানে সবচেয়ে বেশি এক্সামের জন্য উপযোগী হবে, যেটা শুনে তুমি খুব ভালো একটা মানে করতে পারবো তোমার পরীক্ষায়। তাহলে আমাকে একটু বলেন, আগে দেখা যাচ্ছে কিনা, সবাই শোনা যাচ্ছে কিনা সেটা একটু বলে ফেলেন। আমিও ক্লাসটাতে একটু শেয়ার করে দিই বন্ধুদের। তোমরাও সবাই চাইলে ফ্রি ক্লাস, তোমরা সবাই 5-6 জন করে বন্ধুদের মেনশন দিয়ে দাও আর শেয়ার করে ফেলো। ওকে, তাহলে আমি একটু ক্লাসটা শেয়ার করি। একটু আমাকে 1 মিনিট সময় দাও। সবাই একটু নামাজ পড়ে আসছো, হয়তো সবাই খাওয়া দাওয়া করে ফেলছে, এর মধ্যে একটু শেয়ার করে ফেলো ক্লাসটা। আমিও শেয়ার করে দিচ্ছি আমাদের যে স্টুডেন্টসদের গ্রুপগুলো আছে সেগুলোতে। তো তোমরা খুব চমৎকার একটা ক্লাস করতে যাচ্ছ এটা আজকে, ইনশাআল্লাহ ভালো লাগবে সবার। কে কে যুক্ত হয়েছে একটু দেখি। প্রথমে জুমার দিন, যেহেতু তোমাদের সাথে একটু কথাবার্তা বলি আগে, তারপরে শুরু করবো আমি। ওকে, নয়েস আছে না? আচ্ছা, এখন দেখো নয়েস আছে কিনা। ভয়েসটা এখন ক্লিয়ার আছে কিনা একটু দেখো তো সবাই। আচ্ছা, সাউন্ডটা ঠিক করে একটু ওয়েট করো, সাউন্ডটা ঠিক করি। তোমরা ততক্ষণে শেয়ার করো, আমি সাউন্ডটা ঠিক করি। এখন ঠিক আছে কিনা দেখো তো একটু। আমরা সবাই আচ্ছা, সাউন্ডটা ঠিক করে একটু ওয়েট করো, সাউন্ডটা ঠিক করি। তোমরা ততক্ষণে শেয়ার করো, আমি সাউন্ডটা ঠিক করি। একটু ওয়েট করো, আমি সাউন্ডটা ঠিক করি, তারপরে এখন ঠিক আছে কিনা দেখো তো একটু। আমরা সবাই এখন ওকে আছে? এখন ওকে আছে কিনা দেখো তো। লাস্ট, এখন ওকে আছে? একটু সবাই শুনো, শুনতে পাচ্ছ এখন?
আচ্ছা দাঁড়াও, আরেকটু ওয়েট করো, আমি সবাইকে বলবো আরেকটু ওয়েট করো, আমরা এটা একটু ঠিক করে ফেলি, তারপরে ক্লাসটা শুরু করবো আর কি, নতুবা আমার অসুবিধা নেই। আচ্ছা এক্সট্রা সাউন্ড বেশি হচ্ছে, ওয়েট, তাহলে আমি স্পিকার আরেকটা ফিট করি, এখানে ক্লাসটা নেই। ওকে, হ্যাঁ এখন ঠিকঠাক শোনা যাবে ইনশাল্লাহ, হয়েছে, এখন আর ঝামেলা হবে না। ওকে, এখন ঠিকঠাক শোনা যাবে। আসসালামু আলাইকুম, সবাইকে জুমার দিনের শুভেচ্ছা। এখন আমাকে সবাই দেখতে পাচ্ছ কিনা একটু বলো ফেলো, এখন ঠিকঠাক সব ওকে আছে কিনা সেটাও একটু বলো। ইনশাল্লাহ এইটুকু শিওর যে তুমি আজকের ক্লাস করার পর চ্যাপ্টার ওয়ানে কোনো প্রকার প্রবলেম থাকবে না। তোমরা সবাই তোমাদের সব ফ্রেন্ডসদের মেনশন করে দাও, আর সবাই আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজটা ফলো দিয়ে রাখো, যাতে তোমার কোনো প্রকার, আমাকে সবাই দেখতে পাচ্ছ বলো ফেলো। আচ্ছা এখন এক নাম্বার প্রশ্ন দিয়ে শুরু করি, এক নাম্বার প্রশ্ন দিয়ে আজকের পড়াটা শুরু করি। সবাই উত্তর দিবা, যে প্রথম এক নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে, সবাই সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? যাতে যাতে ইনশাল্লাহ, ওকে সবাই একটু বলো, যাতে, ওকে সবাই একটু ভালো করে খেয়াল করেন। আর হচ্ছে একজন বলছে স্যার শেয়ার মেনশন যদি সর্বোচ্চ দিতে পারেন প্রথম 10 মিনিটের ভিতর, তাহলে আপনি অবশ্যই পাবেন। দেখি প্রথম উত্তরটা সবাই করেন একটু। ওকে, প্রথম একটা উত্তরটা সবাই করেন, ভার্চুয়াল রিয়েলিটি শব্দের অর্থ কি? ভার্চুয়াল রিয়েলিটি শব্দের অর্থ কি সবাই কমেন্ট করতে হবে, যারা যারা উত্তর করবেন অবশ্যই সবাই করবেন, ঠিক আছে? ভার্চুয়াল রিয়েলিটি শব্দের অর্থ কি? শোনো, এই প্রশ্নগুলো অনেকেই কনফিউজড হয়ে যাও, দেখো একটু ভালো করে খেয়াল করো। সেটা হচ্ছে কি, এখানে দেখো বাস্তবতা কখনোই হবে না উত্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা তো প্রশ্নে ওঠে না, এটাই একমাত্র হচ্ছে কাল্পনিক বাস্তবতা, এটাই হচ্ছে উত্তর, বাস্তব কৃত্রিমতা হবে না। ওকে, এবার দেখেন ভার্চুয়াল রিয়েলিটি তাহলে কি বলবো সবাই বলো একটু। আচ্ছা ফাইন, এবার দেখেন দ্বিতীয় নম্বর প্রশ্ন, লিস্ট প্রোগ্রামিং কোথায় ব্যবহৃত হয়? দেখি বলেন তো, লিস্ট প্রোগ্রামিং কোথায় ব্যবহৃত হয়? এলআইএসপি যে প্রোগ্রামিংটা সেটা কোথায় ব্যবহৃত হয়? সবাই উত্তর করেন। 2 নম্বরের উত্তর কি হবে? দেখি তোমাদের টেস্ট কথা, আমরা 40টা এমসিকিউ প্র্যাকটিস করবো, 40টা, সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে? তাহলে লিস্ট প্রোগ্রামিং কোথায় ব্যবহৃত হয় বলেন, সবাই বলেন 2 নম্বরটা কি হবে, লিস্ট প্রোগ্রামিং কোথায় ব্যবহৃত হয়? ওকে, আচ্ছা বলেন, সবাই বলেন লিস্ট প্রোগ্রামিংটা কোথায় ব্যবহৃত হয়, সবাই বলেন। সবাই অবশ্যই নিজের টাইমলাইনে শেয়ার করবেন কিন্তু ক্লাসটা, সবাই নিজের টাইমলাইনে এবং বন্ধুদের মেসেঞ্জার গ্রুপে প্রায় 5-10 জন করে ফ্রেন্ডে মেনশন দিতে পারেন, এবং সবার উত্তর হবে এআই। এখন শুধু কি এআই তে লিপস ব্যবহৃত হয়, আরো কয়েকটা প্রোগ্রামিং ব্যবহৃত হয়, লিখে রাখেন। 1 নাম্বার প্রলগ ব্যবহৃত হয়, প্রলগ ব্যবহৃত হয়। এরপরে লিস ব্যবহৃত হয় এআই তে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। ক্লিস ব্যবহৃত হয়, ক্লিস, ঠিক আছে? এরপরে এস এস আর ডিএলইও ব্যবহৃত হয়। এইসব প্রোগ্রামিং ভাষা, সি ব্যবহৃত হয়, সি প্লাস প্লাস, জাভা ব্যবহৃত হয়, আর ব্যবহৃত হয়, ম্যাথল্যাব ব্যবহৃত হয়। এই সমস্ত প্রোগ্রামিং ভাষা হচ্ছে সবগুলা কোথায় ব্যবহৃত হয়? পাইথন ব্যবহৃত হয়। এই সমস্ত কৃত্রিম বুদ্ধিমত্তা এসব প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত। একটা এমসিকিউ তো আসবে এখান থেকে, তাহলে কি কি বলেন আমার সাথে সাথে একবার বলেন, যে সি প্রোগ্রামিং এর এই যে কোথায় বলেন তো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, কৃত্রিম বুদ্ধিমত্তায় কি ব্যবহৃত হয় বলেন? প্রথমে বলেন প্রলগ ব্যবহৃত হয়, লিস্ট ব্যবহৃত হয়, ক্লিস ব্যবহৃত হয়, এসএসআরডিএলও ব্যবহৃত হয়, সি সি প্লাস প্লাস, পাইথন, জাভা আর ম্যাথল্যাব, এই সবগুলা ব্যবহৃত হয়, ঠিক আছে? ওকে, এবার দেখেন পরবর্তী প্রশ্ন, আমরা এগুলো সবাই লিখছেন, প্রলগ, লিস্ট, ক্লিস, এগুলো সব লিখছেন তো সবাই? আচ্ছা ফাইন, এবার দেখেন পরবর্তী প্রশ্ন আসেন,
ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি কোনটিকে নির্দেশ করে? দেখি সবাই কমেন্ট করেন 3 নাম্বারটা। ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি কোনটিকে নির্দেশ করে? ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি কোনটিকে নির্দেশ করে? সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন। এইচএমডি কোনটিকে নির্দেশ করে বলেন? ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি কোনটিকে নির্দেশ করে? আগে শুনেন এইচএমডি মানে কি। এইচএমডি মানে হচ্ছে কি হেড হেড মাউন্টেড ডিসপ্লে। এই যে এইচএমডি মানে হলো হেড মাউন্টেড ডিসপ্লে। এইচএমডি মানে হলো হেড মাউন্টেড ডিসপ্লে, ঠিক আছে। এবং এটা কি বলতো, এটা কি, এটা একটা ইফেক্টর। ভার্চুয়াল রিয়েলিটির উপাদান কয়টা ছিল? 4টা। কি কি বলতো? ইফেক্টর, রিয়েলিটি সিমুলেটর, অ্যাপ্লিকেশন, জিওমেট্রি। তাহলে আবার বলো আমার সাথে সাথে একবার রিভাইজ হয়ে যাক। তোমরা সবাই জানো কিনা জানি না, এটা কিন্তু আমাদের কোয়েরি বেসের ক্লাস। যারা ভর্তি হন চাইলে এখনো ভর্তি হতে পারবা, ঠিক আছে। কি সুন্দর করে ক্লাসগুলো সাজানো আছে, প্রত্যেকটা ক্লাস শেষে পিডিএফ দেওয়া হয় এবং তোমাকে এইভাবে প্র্যাকটিস করানো হয়। দেখো বলো ভার্চুয়াল রিয়েলিটির 4টা উপাদান কি কি? ইফেক্টর, এরপরে হচ্ছে কি বলতো রিয়েলিটি সিমুলেটর, এরপরে কি অ্যাপ্লিকেশন, এরপরে কি জিওমেট্রি। এই ইফেক্টরের একটা হচ্ছে এইচএমডি, হেড মাউন্টেড ডিসপ্লে। এটা ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত বিশেষ চশমা। অনেকে উত্তর করে ফেলেছো, অলরেডি অনেকে উত্তর করে ফেলেছো, ঠিক আছে। এবার পরের প্রশ্ন আসেন। পরের প্রশ্ন এই যে জিএমও কি বলেন তো? জিএমও, জিএমও কি মনে আছে? যে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর ফলে সৃষ্ট নতুন জীবকোষ। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর ফলে সৃষ্ট নতুন জীবকোষকে আমরা কি বলি? জিএমও। জিএমও পূর্ণরূপটা মনে আছে কিনা দেখি, সবাই কমেন্ট করেন। ওকে, সবাই কমেন্ট করেন তো জিএমওর পূর্ণরূপটা সবার মনে আছে কিনা, কার কার মনে আছে দেখি, সবাই কমেন্ট করেন। একটা স্টুডেন্টও ক্লাস থেকে বের হবেন না, প্রয়োজনে সবাই 3-4 জন করে বেস্ট ফ্রেন্ডকে ক্লাসে নিয়ে আসেন, এদেরও উপকার হোক। এই 40টা এমসিকিউ শিখলে তোমার পুরো আইসিটির ফার্স্ট অধ্যায়ের এমসিকিউ কভার হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে। কারণ এখানে সব ব্যাখ্যায় সব চলে আসবে, গুরুত্বপূর্ণ গুলাই এখানে চয়েস করা হয়েছে, সহজ গুলো চয়েস করা হয়নি, ঠিক আছে। আচ্ছা, সবাই বলতেছ 4-এর ঘ। 4-এর ঘ কি বলতো? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ইয়েস, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। স্পেলিংটা ভালো করে খেয়াল করে রাখবা যাতে কোনো প্রকার ভুল না হয়, ঠিক আছে। এগুলা দেখে তোমরা, যেমন এগুলা দেখে তোমরা কনফিউজ হয়ে যাবা পরীক্ষার হলে, ঠিক আছে। আমাকে স্পেসিফিক্যালি মনে রাখতে হবে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এটা কি? জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর ফলে সৃষ্ট নতুন জীবকোষ, এবং এটাকে আর ডিএনএ সমৃদ্ধ জীবকোষও বলা হয়, আর ডিএনএ সমৃদ্ধ জীবকোষও বলা হয়ে থাকে, ঠিক আছে। এবার পরের প্রশ্ন আসেন। পরের প্রশ্নটা দেখেন, সর্বপ্রথম কে রোবট শব্দটি ব্যবহার করেন? সর্বপ্রথম কে রোবট শব্দটি ব্যবহার করেন দেখি বলেন। 5 নাম্বার, সর্বপ্রথম কে রোবট শব্দটি ব্যবহার করেন সেটা একটু বলে ফেলেন সবাই। 5 নাম্বার সে। ওকে, তোমরা, আচ্ছা তোমাদেরকে একটা রিকোয়েস্ট করি, তোমরা যে কয়েকজন শেয়ার করো নাই, তারা করলে কিন্তু 100 জন ক্লাস হয়ে যাবে ক্লাসে। এখনো নতুন নতুন 26-27 ব্যাচের ক্লাস শুরু হচ্ছে মাত্র। তো আপনারা একটু শেয়ার করে দেন, দেখি 100 জন করতে পারেন কিনা। সবাই একটা একটা টাইম লাইনে শেয়ার করে দেন, নতুবা 2-1 জন করে বন্ধুদের মেনশন দেন, ঠিক আছে। দেখে 100 জন নামতে পারেন কিনা ক্লাসে। ওকে, প্রথম ওই যে স্পিকার ডিস্টার্ব করছে, অনেকে ক্লাস থেকে চলে গেছে, এই জন্য বলতেছি একটু সবাই একটু চেষ্টা করেন, হ্যাঁ। আচ্ছা, ওকে, সর্বপ্রথম ইয়েস রোবট শব্দটি ব্যবহার করেন কে বলেন তো? এই যে ব্রিটিশ নাট্যকার কারেল কাফেক। এটা উনি কি ছিলেন? উনি ছিলেন একজন নাট্যকার, উনি ছিলেন একজন নাট্যকার। কত সালে মনে আছে? 1920 সালে। কত সালে মনে আছে? 1920 সালে। 1920 সালে কারেল কাফেক সর্বপ্রথম রোবট শব্দটি ব্যবহার করেন তার একটি নাটকে। উনি ছিলেন একজন নাট্যকার, উনি ছিলেন একজন নাট্যকার, এটা লিখে রাখতে পারো পাশে, যে 1920 সালে নাট্যকার কারেল কাফেক সর্বপ্রথম কি করেন। ওকে, আচ্ছা এবার দেখেন সিআইডি এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে বলতো কম্পিউটার, কোন একটা ডিজাইনের পূর্বে যখন একটা নকশা তৈরি করা হয় এটাকে আমরা বলি সিআইডি, ঠিক আছে। কম্পিউটারের মাধ্যমে যখন আমরা কোনো একটা নকশা প্রণয়ন করি তখন আমরা এটাকে কি বলি? সিআইডি। দেখি এটার কে কে বলতে পারেন দেখি। 6 নাম্বারটা বলার চেষ্টা করেন সবাই। 6 নাম্বারটা হচ্ছে বলার চেষ্টা করেন তো সবাই। 6 নাম্বারটা কি হবে? 6 নাম্বারটা কি হবে সবাই একটু বলার চেষ্টা করেন। সিআইডি এর পূর্ণরূপ কি একটু সবাই বলার চেষ্টা করেন। 6 নাম্বার ভালো করে খেয়াল করেন, 6 নাম্বারটা একটু বলার চেষ্টা করেন সবাই। ওকে, 6 নাম্বারটা একটু বলার চেষ্টা করেন। আচ্ছা 6 নাম্বারটা সবাই একটু বলো। 6 নাম্বার, ওকে ফাইন, অনেকেই ক বলেছো, ভেরি গুড। তোমরা উত্তর করার সময় এভাবে করবা, উত্তর করার সময় এভাবে লিখবা যে 6 এর ক, তাহলে আমি বুঝতে পারবো তুমি কোন প্রশ্নের উত্তর করতেছো। কারণ অনেকের লাইভ আগে পড়া হয়ে যায়, তো সেই জন্য হচ্ছে কি তোমরা সব সময় নাম্বার দিয়ে উত্তর করার ট্রাই করবা। তাহলে এখানে দেখো এই যে সিআইডি হচ্ছে কি কম্পিউটার এইডেড ডিজাইন। ওকে, এটাই হচ্ছে উত্তর, সিআইডি কম্পিউটার এইডেড ডিজাইন, 6 এর ক। আচ্ছা এবার পরের প্রশ্ন আসেন, উরাল ক্যান্সারে কোন চিকিৎসা পদ্ধতি উত্তম বলেন তো? উরাল ক্যান্সারে কোন চিকিৎসা পদ্ধতি উত্তম?
বলেন ওরাল ক্যান্সারে, ওরাল যে ক্যান্সার সেটা হচ্ছে এটা, এটাও কেমোথেরাপি হবে না, আগেই বলে দিয়েছি। ভালো এইটা মাথায় রাখবেন, ক্রায়োথেরাপি। ক্রায়োথেরাপি মানে হচ্ছে শীতলীকরণ পদ্ধতিতে চিকিৎসা পদ্ধতি, ঠিক আছে? এটা হচ্ছে ওরাল ক্যান্সারের জন্য ব্যবহৃত হয়। এটা অবশ্যই তোমাদের সিলেবাসে নাই, তারপর আমি গুরুত্বপূর্ণ দেখি, বেশিরভাগ বোর্ডে এটাই আসে, সেই জন্য দিছি। আচ্ছা, এটা থেকে আসো, নিউরাল নেটের কয়টি স্তর? এটা এবার চট্টগ্রাম বোর্ড 2025 আসছে এই প্রশ্নটা, চিটাগং বোর্ড 2025 এই প্রশ্নটা আসছে এবার। নিউরাল নেটের কয়টি স্তর তাকে বলেন? দেখি কে কে বলতে পারেন, 8 নাম্বারটা বলার চেষ্টা করেন। নিউরাল নেটের কয়টি স্তর তাকে দেখি বলেন, 8 নাম্বারটা বলার চেষ্টা করেন। নিউরাল নেটের কয়টি স্তর থাকে? ওকে, নিউরাল নেটের কয়টি স্তর থাকে? 8 নাম্বারটা বলার চেষ্টা করেন দ্রুত গতিতে। 8 নাম্বারটা বলার চেষ্টা করেন। নিউরাল নেটের কয়টি স্তর থাকে বলেন তো? নিউরাল নেটের কয়টি স্তর থাকে? আপনারা যারা সব সময় এরকম স্পেশাল ফ্রি ক্লাস, আমি 26 ব্যাচের এদের জন্য একটা ইনস্ট্রাকশন দিই। আমি প্রত্যেকটা দিন এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ভিডিও করি। এগুলা পারেন না পারেন, শেয়ার হলেও করে রেখে দিবেন। এখনো আপনি হয়তো পারেন না, কারণ কেন? তুমি এখনো হয়তো ওই টপিক গুলা পড়ো না, ডিজিটাল ডিভাইস, এখনো হয়তো তুমি সংখ্যা পদ্ধতি ভালো মতো পারো না, কিন্তু এক সময় গিয়ে তোমার ভিডিও গুলো এত বেশি কাজে লাগবে, তুমি ইমাজিনও করতে পারবে না। এই জন্য প্রত্যেকে ভিডিও গুলো শেয়ার করে টাইমলাইনে রেখে দিবা, এবং অবশ্যই ক্লাস গুলা করবা, যে কেন কিভাবে আমি আমি যে ভিডিও গুলা বানাই প্রত্যেকটা ভিডিও হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আরেকটা সুখবর আছে তোমাদের জন্য, এই যে এবার 25 সালে পরীক্ষা হয়েছে না, সবগুলা পরীক্ষা সলিউশন আমি আগামী 10 দিনের মধ্যে দিব। সবগুলা, ঢাকা বোর্ড 25, চট্টগ্রাম বোর্ড 25, ময়মনসিংহ বোর্ড 25, আগামী 10 দিনের মধ্যে সবগুলা বোর্ডের সলিউশন আমি তোমাদের মানে ভিডিও করে করে মানে আপলোড করে দিব ইনশাআল্লাহ, যাতে তোমার বোর্ড পরীক্ষায়ও কোনো প্রকার কনফিউশন না হয়। ঠিক আছে, এভাবেই তোমাদেরকে ইনশাআল্লাহ আইসিটি শেখাবো। ওকে, আমি আমি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি বলছি? কাল্পনিক বাস্তবতা বলছি তো, ভার্চুয়াল রিয়েলিটি মানে? আমি কি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে বলছি? আল্লাহ, এটা কোন দুনিয়ায় চলে গেছে? ওই, এটা কোথায়, এটা কি ছিল? 1 নাম্বার প্রশ্ন কি ছিল? ভার্চুয়াল রিয়েলিটি শব্দের অর্থ কি ছিল? এটাই হচ্ছে কাল্পনিক বাস্তবতা, কি বলতেছে এটা? ওই, প্রশ্ন খেয়াল করবো আগে। আচ্ছা, যাই হোক, এবার দেখেন 8 নাম্বার, নিউরাল নেটের কয়টি স্তর? সবাই জানি আমরা নিউরাল নেটের 3টি স্তর, এটা আমরা শিখেছি। 1 নাম্বার হচ্ছে ইনপুট স্তর। 1 নাম্বার কি স্তর বলেন? ইনপুট স্তর। 2 নাম্বার হচ্ছে হিডেন লেয়ার। 2 নাম্বার হচ্ছে হিডেন স্তর। 3 নাম্বার হচ্ছে আউটপুট স্তর। 3 নাম্বার হচ্ছে আউটপুট স্তর। ঠিক আছে, 1 নাম্বার ইনপুট স্তর, 2 নাম্বার হিডেন লেয়ার, 3 নাম্বার হচ্ছে আউটপুট স্তর। ঠিক আছে, এবার দেখেন পরবর্তী প্রশ্ন করেন। পরবর্তী প্রশ্নটা আসে নিউরাল নেটের স্তরের পর, এই যে অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনাকে কি বলে? এটা আমাদের লেকচার 1 এর পিডিএফ এ ছিল। আমি যখন চ্যাপ্টার 1 এর কোয়েরিবেস লেকচার 1 পড়াইছি, এই পিডিএফ এটা ছিল। কিন্তু অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনাকে কি বলে বলো তো? কি বলে? সবাই কমেন্ট করে ফেলো দ্রুত গতিতে। এই যে 9 নাম্বারটা কমেন্ট করে ফেলো দ্রুত গতিতে, সবাই বলো। এটা আমি তোমাদেরকে জ্ঞানমূলকের জন্য বলছিলাম, জ্ঞানমূলকের জন্য এটা কমন। অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনাকে কি বলে? বলেন বলেন, তাড়াতাড়ি বলে ফেলেন দ্রুত গতিতে। এই যে 9 এর 6 নাম্বার, ই লার্নিং। এক্সামে যদি ই লার্নিং কাকে বলে আসে, তাহলে এটাই লিখবো, অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনা। ঠিক আছে, তাহলে এটাও যাতে মাথায় থাকে, ভালো করে খেয়াল রাখবেন। আচ্ছা, এবার 10 নাম্বার আসেন। এই যে নিজস্ব স্যাটেলাইটের মালিক হিসেবে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশ কততম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হয়েছে? একটু কমেন্ট করে জানান, বাংলাদেশ কততম? ওকে, ওকে, সবাই একটু বলেন দ্রুত গতিতে, বাংলাদেশ কততম দেশ হিসেবে বিশ্বে? বাংলাদেশ এই যে নিজস্ব স্যাটেলাইটের মালিক হয়েছে কততম দেশ হিসেবে? দেখি 10 নাম্বার বলেন, সবাই কমেন্ট করেন। 10 নাম্বার সবাই কমেন্ট করে ফেলেন দ্রুত গতিতে। আমাদের কিন্তু 10টা শেষ, আর মাত্র 30টা আছে। 10টা কিন্তু শেষ শুরু করার আগে। আলহামদুলিল্লাহ, তাইলে 57তম দেশ হিসেবে, 57তম দেশ হিসেবে, এই যে 57তম দেশ হিসেবে আমাদের কি বলেন তো? 57তম দেশ হিসেবে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইটের মালিক হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ এটা ক্লিয়ার করলাম। পরের প্রশ্ন আসেন, 11 নম্বর প্রশ্ন। এই যে দেখেন, দেখি জিপিএস, এটা আমরা সবাই সবচেয়ে পরিচিত একটা শব্দ। জিপিএস এর পূর্ণরূপ কি বলেন তো? জিপিএস এর পূর্ণরূপ কি? যে জিপিএস যে আমরা সবসময় বলি, জিপিএস এর পূর্ণরূপটা কি বলেন তো? এখানে দেখি 11 নাম্বারটা বলার চেষ্টা করেন। 11 নাম্বার বলার চেষ্টা করেন, জিপিএস এর পূর্ণরূপ কি? একটু সবাই কমেন্ট করার চেষ্টা করেন, এখানেই শিখা হয়ে যাক। এগুলা বাসায় যাতে আর প্র্যাকটিস করতে না হয় কোনোদিন, স্যারের কথাগুলো যাতে এক্সামে হলে তোমার কানে বাজে। ওকে, একটু বলে ফেলেন দ্রুত গতিতে। আচ্ছা, জিপিএস এর পূর্ণরূপ কি বলে ফেলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে ফেলেন, জিপিএস এর পূর্ণরূপটা কি বলে ফেলেন।
আচ্ছা, জিপিএস এর পূর্ণরূপ বলে ফেলেন। 11 ক বলতেছেন এই যে গ্লোবাল পজিশনিং সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম। দেখিয়েন এগুলো দেখে যাতে কনফিউশন না আসে, ভালো করে খেয়াল করতে হবে। এবার দেখি নিজস্ব স্যাটেলাইট, এটা তো বলছি। এবারে 12 নাম্বারটা বলেন, ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রার ইমেজ ব্যবহার করা হয়? 12 নাম্বার বলো, ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রার ইমেজ ব্যবহার করা হয়? ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রার ইমেজ ব্যবহার করা হয়? ওকে, ভেরি গুড রাফিয়া ইসলাম, গ্লোবাল পজিশনিং সিস্টেম একদম লিখে দিয়েছো, অসুবিধা নাই, ভালো, আলহামদুলিল্লাহ। আমরা আর 10-20 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রার ইমেজ ব্যবহার করা হয় বলেন? ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রার ইমেজ ব্যবহার করা হয়? 12 নাম্বার বলেন। এটা আমরা সবাই পারবো আশা করি। ত্রিমাত্রিক ইমেজ, 3D। পরীক্ষায় যদি 3D থাকতো আমরা 3D দাগাইতাম, 3D। ঠিক আছে, ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রার ইমেজ ব্যবহার করা হয়? 3D ইমেজ ব্যবহার করা হয় বা ত্রিমাত্রিক। এবার দেখো, মানুষকে ইউনিক হিসেবে শনাক্তকরণ প্রযুক্তি, আমাদেরকে মানুষকে যে ব্যক্তি শনাক্তকরণ প্রযুক্তি অদ্বিতীয়ভাবে, কি বলতো, অদ্বিতীয়ভাবে ব্যক্তি শনাক্তকরণ প্রযুক্তি কোনটা বলে ফেলো, সবাই একটু বলে ফেলো। অদ্বিতীয়ভাবে ব্যক্তি শনাক্তকরণ প্রযুক্তি কোনটা? মানুষকে ইউনিক হিসেবে শনাক্তকরণ প্রযুক্তি কোনটা? অদ্বিতীয়ভাবে ব্যক্তি শনাক্তকরণ প্রযুক্তি কোনটা? একটু বলে ফেলো দ্রুত গতিতে, সবাই একটু বলে ফেলো। সবাই একটু বলে ফেলেন দ্রুত গতিতে। 13 নাম্বারটা বলে ফেলেন, মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ প্রযুক্তি কোনটা? মানুষকে অদ্বিতীয়ভাবে অনেকে উত্তর করেছেন, ভেরি গুড, অনেকে উত্তর করে ফেলেছেন। সেটা হচ্ছে কি? বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স, ঠিক আছে। বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে আমরা মানুষকে কি করতে পারি? অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারি। এরপরে প্রশ্ন আসে সবাই, 14 নাম্বার, কম্পিউটার সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র কোনটি? সবাই বলেন 14 নাম্বার, কম্পিউটার সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র কোনটি বলেন তো দেখি। আমি তোমাদেরকে বারবার বলেছিলাম এই শব্দটা থাকলে উত্তর কি হবে, সিমুলেশন শব্দটা থাকলে উত্তর কি হবে? 14 নাম্বারটা সবাই উত্তর করবা। কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? সবাই একটু উত্তর করে ফেলেন। 13 নাম্বারটা পরে 14 নাম্বারটা কি হবে সেটা একটু উত্তর করে ফেলেন সবাই। ওকে, আর যারা যারা ক্লাস করতেছেন সবাই একটু লাভ রিয়েক্ট দেন, একবার সবাই লাভ রিয়েক্ট দেন তো, ক্লাসটা একটু প্রাণবন্ত হয়ে উঠুক সবার। ওকে, সবাই একটু লাভ রিয়েক্ট দিয়ে ফেলেন যারা যারা ক্লাস করতেছেন। আমিও দিচ্ছি, দাঁড়ান বেশি করে, এই যে দেখেন কতগুলো দিলাম। ঠিক আছে, ওকে। এ পর্যন্ত সবগুলা পারছো কে কে? 14টা কে কে পারছো দেখি? 14টা কে কে পারছো দেখি এ পর্যন্ত? তাহলে মানুষকে কম্পিউটার সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র অনেক উত্তর করে ফেলেছো ভার্চুয়াল রিয়েলিটি। সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র বললে ভার্চুয়াল রিয়েলিটি। দেখি 20টা পর্যন্ত জীববিজ্ঞানের তথ্য প্রযুক্তির ব্যবহার। আমি ক্লাস যখন শুরু করেছি খুব সুন্দর করে দেখাইছিলাম জীববিজ্ঞানের তথ্য প্রযুক্তির ব্যবহার। জীববিজ্ঞানের তথ্য প্রযুক্তির ব্যবহার, উত্তর কি বলেন? জীববিজ্ঞানের সাথে তথ্য প্রযুক্তির মিশ্রণ, উত্তর কি হবে বলেন? আমি তোমাদেরকে এটা খুব ভালো করে বলছিলাম না, দেখাইছিলাম না যে কম্পিউটারের সাথে যখন জীববিজ্ঞান মিল হবে তখন কি হবে? দেখি বলেন তো কিসের গবেষণা হবে? সবাই বলে ফেলেন, জীববিজ্ঞানের তথ্য প্রযুক্তির প্রয়োগ কি হবে বলেন? জীববিজ্ঞানের তথ্য প্রযুক্তির প্রয়োগ কি হবে? ওকে, সবাই একটু বলে ফেলেন জীববিজ্ঞানের তথ্য প্রযুক্তির প্রয়োগ কি হবে, কি হতে পারে? জীববিজ্ঞানের সাথে তথ্য প্রযুক্তির প্রয়োগ কি হতে পারে বলেন? ওকে, জীববিজ্ঞানের সাথে তথ্য প্রযুক্তির প্রয়োগ হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জীববিজ্ঞানের সাথে তথ্য প্রযুক্তির প্রয়োগ। আচ্ছা, এবার পরের প্রশ্ন আসেন। এই যে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে বলেন? রোবটের হাত পাকে কি বলে? রোবটের হাত পা বা রোবটের অঙ্গ প্রত্যঙ্গকে কি বলে বলেন? রোবটের হাত পা বা রোবটের যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলাকে কি বলে? এগুলাকে কি বলে একটু বলে ফেলেন সবাই। রোবটের হাত পা বা রোবটের অঙ্গ প্রত্যঙ্গকে কি বলে? অ্যাকচুয়েটর কোথায় ব্যবহার করা হয় দেখি সবাই বলেন। রোবটের হাত পা বা অঙ্গ প্রত্যঙ্গকে কি বলে? 16 নাম্বারটা একটু বলে ফেলেন সবাই। অ্যাকচুয়েটর কোথায় ব্যবহার করা হয়? অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? ঠিক আছে, ওকে, ফাইন ফাইন ফাইন, আলহামদুলিল্লাহ সবাই পেরেছো। তার মানে রোবটের হাত পা বা রোবটের অঙ্গ প্রত্যঙ্গ বলে হয় অ্যাকচুয়েটরকে। তাহলে আমরা বুঝেই ফেললাম যে আসলে অ্যাকচুয়েটর মানে হচ্ছে রোবোটিক্স অংশ। এবার দেখি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয় দেখি বলেন। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলা কিন্তু পড়াইছিলাম, মনে আছে কিনা দেখেন। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রত্যেকটা ক্ষেত্র কিন্তু ডিটেলসে পড়াইছি। কি কোথায় কোথায় ব্যবহৃত হয় বলেন? এখানে কোথায় ব্যবহৃত? বায়োমেট্রিক্সে কি আছে? বায়ো ইনফরমেটিক্সে কি আছে? ন্যানো টেকনোলজিতে কি আছে? রোবোটিক্সে কি আছে? এটা একটু উত্তর করেন সবাই, একটু বলে ফেলেন। 17 নাম্বার উত্তর কি হবে? কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? সবাই একটু বলে ফেলেন তো, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? সবাই একটু বলে ফেলেন দ্রুত গতিতে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? সবাই বলে ফেলেন একটু দ্রুত গতিতে। কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়। ইয়েস, ভেরি গুড, রোবটে। আরো কোথায় কোথায় ব্যবহৃত হয় মনে আছে সবার? আরো কোথায় কোথায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হয়? মেশিন লার্নিং, লিখে রাখেন যারা পারেন না। মেশিন লার্নিং এ ব্যবহৃত হয়, মেশিন লার্নিং। এরপরে এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ ব্যবহৃত হয়।
কম্পিউটার ভিশনে ব্যবহৃত হয়, কম্পিউটার ভিশন, ঠিক আছে। এরপর হচ্ছে স্পিচ শনাক্তকরণে ব্যবহৃত হয়, স্পিচ বা প্যাটার্ন শনাক্তকরণে ব্যবহৃত হয়, ঠিক কিনা। রোবোটিক্সে ব্যবহৃত হয়, ডিপ লার্নিং এ ব্যবহৃত হয়। এই সবগুলাই হচ্ছে কিসের ক্ষেত্র? এই সবগুলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র, ঠিক আছে। মেশিন লার্নিং, এনএলপি, কম্পিউটার ভিশন, স্পিচ বা প্যাটার্ন শনাক্তকরণ। আমি তোমাদেরকে সুন্দর করে পিডিএফ নোট করে দিছিলাম, মনে আছে? ওইখানে লিস্টটা কিন্তু আছে, দেখিও লেকচার, এই কৃত্রিম বুদ্ধিমত্তার যে লেকচারটা ছিল ওটাতে। এবার দেখো 18 নাম্বার, 18 নাম্বার বৈশিষ্ট্যের ভিন্নতায়। এই প্রশ্নটা সবাই ভুল করে। বৈশিষ্ট্যের ভিন্নতার বায়োমেট্রিক্স কে সাধারণত কয়টি শ্রেণীতে ভাগ করা হয়? বৈশিষ্ট্যের ভিন্নতায় বায়োমেট্রিক্স কে সাধারণত কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? সবাই কমেন্ট করেন, দ্রুত গতিতে বলেন যে বৈশিষ্ট্যের ভিন্নতা বায়োমেট্রিক্স কে, এটা একটু বলে ফেলেন। 17 নাম্বার, ওকে 17 নাম্বারটা একটু বলে ফেলেন সবাই। 17 নাম্বার কি হবে? যে বৈশিষ্ট্যের ভিন্নতায় বায়োমেট্রিক্স এর সাধারণত কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? সবাই একটু কমেন্ট করেন, ওকে সবাই একটু কমেন্ট করেন যে বৈশিষ্ট্যের ভিন্নতায় বায়োমেট্রিক্স কে কত ভাগ করা যায়, একটু দ্রুত গতিতে কমেন্ট করে ফেলেন। আচ্ছা, দুইটি, ইয়েস, এটা ভুল করা যাবে না। একটা হচ্ছে কি দৈহিক বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে আচরণ বৈশিষ্ট্য। মানুষের দৈহিক বৈশিষ্ট্য কোনগুলা? ফিঙ্গারপ্রিন্ট, মুখমন্ডল, আইরিশ স্ক্যান, ডিএনএ টেস্ট, ঠিক কিনা, হ্যান্ড জিওমেট্রি, এগুলা হচ্ছে কি মানুষের দৈহিক বৈশিষ্ট্য। এগুলার উপর ভিত্তি করে মানুষকে শনাক্ত করা যায়। এরপরে মানুষের আচরণগত বৈশিষ্ট্য রয়েছে। আচরণগত বৈশিষ্ট্য কোনগুলা? আচরণগত বৈশিষ্ট্য হলো কি, ধরো আমরা যে ইয়ে করি, মানুষের আচরণগত বৈশিষ্ট্য কি কি? দস্তখত করি, সাইন সিগনেচার, তারপর টাইপিং কি, স্ট্রোক গুলা, আমাদের বয়স, এগুলা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য। আর এগুলো হচ্ছে দৈহিক বৈশিষ্ট্য। উত্তর হবে দুইটি। বৈশিষ্ট্যের ভিন্নতায় বায়োমেট্রিক্স কে দুইটি ভাগে ভাগ করা যায়। ওকে, এবার পরের প্রশ্ন আসেন। ভার্চুয়াল রিয়েলিটি কোন তত্ত্বের উপর নির্ভরশীল? এটা সবাই পারবেন, দেখি 19 নাম্বারটা বলে ফেলেন। ভার্চুয়াল রিয়েলিটি একটু আগেও বলেছি, কোন শব্দটা থাকলে কি হবে? ভার্চুয়াল রিয়েলিটি কোন তত্ত্বের উপর নির্ভরশীল? 19 নাম্বার সবাই উত্তর করেন, 19 নাম্বার সবাই উত্তর করেন, 19 নাম্বারটা সবাই উত্তর করেন। ভার্চুয়াল রিয়েলিটি কোন তত্ত্বের উপর নির্ভরশীল? ভার্চুয়াল রিয়েলিটি কোন তত্ত্বের উপর নির্ভরশীল? সবাই উত্তর করার চেষ্টা করুন 19 নাম্বারটা দ্রুত গতিতে। ওকে, আমরা সবাই জানি ভার্চুয়াল রিয়েলিটি, ওকে ফাইন, অনেকে উত্তর করে ফেলেছো। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে সিমুলেশন তত্ত্বের উপর নির্ভরশীল। সিমুলেশন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়েলিটি নির্ভরশীল। আচ্ছা, এবার দেখেন 20 নাম্বার, 20 নাম্বার জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মাধ্যমে তৈরি নতুন জীবকোষকে কি বলে? একটু আগে বলেছিলাম সংজ্ঞাটা। অনেক সময় পরীক্ষায় দেখবেন জিএমও কাকে বলে আসবে। অনেকে বলে জ্ঞানমূলক, কিভাবে শিখে? জ্ঞানমূলক এভাবেই শিখে। অনেক সময় পরীক্ষায় দেখবে এই প্রশ্নটা আসবে, জিএমও কাকে বলে? তখন কি লিখবা? জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মাধ্যমে তৈরি নতুন জীবকোষ হলো জিএমও, এবং জিএমওর পূর্ণরূপ হলো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। কেউ যদি লিখতে চাও, জিএমও হলো একটি আরডিএনএ সমৃদ্ধ জীবকোষ। এভাবে পরীক্ষা অ্যান্সার করলে তোমার একটা নাম্বারও কাটবে না। তাহলে কি কি বললাম? প্রথমে তুমি বলতে পারো জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মাধ্যমে তৈরি নতুন জীবকোষ হচ্ছে জিএমও, এবং জিএমও হচ্ছে কি আরডিএনএ সমৃদ্ধ জীবকোষ, এবং জিএম এর পূর্ণরূপ হচ্ছে কি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ঠিক আছে, তাহলে সবাই 20টা, প্রথম 20টায় দেখে একটু কমেন্ট করেন তো, প্রথম 20টাতে কার কয়টা হয়েছে এটা একটু কমেন্ট করেন আগে। প্রথম 20টাতে কার কয়টা হয়েছে দেখি, প্রথম 20টাতে কার কয়টা হয়েছে? আর 20টা আছে শুধুমাত্র আমাদের। প্রথম 20টাতে কার কয়টা হয়েছে একটু কমেন্ট করেন। ওকে, প্রথম 20টাতে কার কয়টা হয়েছে একটু কমেন্ট করেন দ্রুত গতিতে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করেন। প্রথম 20টাতে কার কয়টা হয়েছে, তারপর আমরা অন্য প্রস্তুতিতে যাচ্ছি। ওকে ওকে, প্রথম 20টাতে কার কয়টা হয়েছে সবাই কমেন্ট করেন, তারপর আমরা অন্য প্রশ্নের দিকে যাচ্ছি। ওকে, সবাই একটু কমেন্ট করে ফেলেন দ্রুত গতিতে। আচ্ছা, একটু সবাই কমেন্ট করেন দ্রুত গতিতে, প্রথম 20টাতে কার কয়টা হয়েছে এটা। এরপরে দেখি 21 নাম্বারটা আসেন, মানব দেহে কতগুলা জিন থাকে? দেখি মানব দেহে কতগুলা জিন থাকে একটু বলেন। মানব দেহে কতগুলা জিন থাকে একটু বলে ফেলেন। মানব দেহে কতগুলা জিন থাকে একটু বলে ফেলেন। তারপর আমরা একটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে কি, ভালো করে খেয়াল করো। এই যে তোমাদেরকে এই জিনিসটা একটু দেখাই, কেউ যদি আইসিটি অ্যাসিস্ট্যান্ট কোর্সে ভর্তি হতে চাও, এই যে 26 ব্যাচ, ভালো করে খেয়াল করো, 26 ব্যাচ মাত্র 999 টাকা দিয়ে এখনো ভর্তি নিচ্ছি। যদিও বা আমাদের প্রায় 500-র কাছাকাছি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে এই ব্যাচে, প্রায় 500-র কাছাকাছি এই ব্যাচে স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, তারপরে আমরা ভর্তি নিচ্ছি। ঠিক আছে, ওকে,
500-র কাছাকাছি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, তাও আমরা এই ব্যাচে 999 টাকাতে এখনো ভর্তির সুযোগটা রেখেছি। আর একটা ব্যাপার হচ্ছে এই যে এটা, যারা 27 ব্যাচ তারা চাইলে 1500 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। যদিও বা আমাদের অনেক স্টুডেন্ট অলরেডি এডমিট হয়ে গেছে, তারপর আমরা 50% ডিসকাউন্টটা রেখেছি। তাহলে 27 ব্যাচ হচ্ছে 1500 টাকা, আর 26 ব্যাচ হচ্ছে কত, 999 টাকা। কারো আত্মীয় স্বজন, ভাই ব্রাদার কেউ ভর্তি হতে চাইলে ইনবক্সে কথা বলে আজকের মধ্যে ভর্তি হয়ে যাবেন। আচ্ছা, এবার দেখেন মানব দেহে কতগুলা জিন থাকে। মানব দেহে জিন থাকে হচ্ছে 20 থেকে 30 হাজার, এটা ভুল করা যাবে না, 20 থেকে 30 হাজার। ওকে, মানব দেহে 20 থেকে 30 হাজার জিন থাকে। ওকে, আচ্ছা এবার দেখেন কৃত্রিম বুদ্ধিমত্তার জনক, এই প্রশ্নটা নিয়ে অনেক প্যাঁচগুছ থাকে আসলে। এটা খুবই আমি বলেছিলাম, কিন্তু আমি তোমাদেরকে পড়ানোর সময় বলেছিলাম, দেখি বলেন কার কার মনে আছে দেখি, কৃত্রিম বুদ্ধিমত্তার জনককে বলেন। কৃত্রিম বুদ্ধিমত্তার জনককে, এটা সবাই বলেন। এটা আমি কিন্তু বলছিলাম আপনাদেরকে ক্লাসে কোনটার উত্তর কিভাবে লিখতে হবে, কি লিখতে হবে বলছিলাম কিন্তু। দেখেন কৃত্রিম বুদ্ধিমত্তার জনককে বলেন সবাই, কৃত্রিম বুদ্ধিমত্তার জনককে। সবচেয়ে বেশি উত্তর কারেক্ট কে করতে পারে দেখি, একটাও যাতে ভুল না হয় এভাবে। সবচেয়ে বেশি উত্তর কারেক্ট কে করতে পারে দেখি কৃত্রিম বুদ্ধিমত্তার জনককে, সবাই কমেন্ট করো। ওকে, কৃত্রিম বুদ্ধিমত্তার জনককে সবাই একটু কমেন্ট করো। ওকে, সবাই বলতেছো হ্যাঁ। আমি বলেছিলাম অ্যালান টুরিং এর নাম দিবা কৃত্রিম বুদ্ধিমত্তার জনক আসলে, আর জন ম্যাকার্থি হচ্ছে কি সর্বপ্রথম সূচনা করেন, নামকরণ করেন, সর্বপ্রথম নামকরণ, সর্বপ্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার নামকরণ করেন হচ্ছে এই যে জন ম্যাকার্থি, আর জনক বলা হয় অ্যালান টুরিং কে। ঠিক আছে, আচ্ছা এটা যাতে মাথায় থাকে। এবার পরের প্রশ্ন আসেন, মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতি। এই যে একটু আগে একজনের প্রশ্ন করেছে, মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতি বলেন। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতি কি বলেন, দ্রুত গতিতে বলেন। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতি কি বলেন। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতির নাম হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। ঠিক আছে, এটা যাতে ভুল না হয় কোনোভাবে, কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার পরের প্রশ্ন আসেন 24 নাম্বারটা। 24 নাম্বারটা একটু দেখেন, কত সালে প্রথম মঙ্গল গ্রহে মহাকাশযান অবতরণ করেন দেখি বলেন। কত সালে প্রথম মঙ্গল গ্রহে মহাকাশযান অবতরণ করেন, এটাকে এবারে দেখি। 24 নাম্বারটা দেখি, 24 নাম্বারটা দেখি, সবাই বলেন কত সালে প্রথম মঙ্গল গ্রহে মহাকাশযান অবতরণ করেন। সবাই উত্তর করবেন কত সালে প্রথম মঙ্গল গ্রহে। এটা কে পারেন দেখি, 24 নাম্বারটা কে পারেন। এটা যে পারবেন সে ভালো স্টুডেন্ট। ওকে, 24 নাম্বারটা বলার চেষ্টা করেন, কত সালে প্রথম মঙ্গল গ্রহে। দেখি কে কে লিখতে পারেন 24 নাম্বারটা দেখি। এটা আমি বলবো না, আপনারা কে কে পারেন দেখি, তোমরা কে কে পারো দেখি। 24 নাম্বারটা কত সালে প্রথম মঙ্গল গ্রহে মহাকাশযান অবতরণ করেন, সবাই উত্তর করো। আচ্ছা ফাইন, ভেরি গুড, অনেকে লিখেছো। আমাদের দেশ স্বাধীন হয়েছিল কবে? আমাদের দেশ যে বছর স্বাধীন হয়েছে ওই বছরই, 1971 সালে। 1971 সালে। ওকে, এটা হচ্ছে মার্চ 2 ছিল, মার্চ 2, মার্চ 2। ঠিক আছে, সর্বপ্রথম সফলভাবে অবতরণ করেন মার্চ 2, 1971 সালে মঙ্গল গ্রহে মহাকাশযান অবতরণ করেন। ঠিক আছে, আচ্ছা এটা যাতে মাথায় থাকে। এবার আসেন পরের প্রশ্ন, স্মার্ট ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি দেখি বলেন। স্মার্ট ওষুধ তৈরি করতে ব্যবহৃত প্রযুক্তি কোনটা? স্মার্ট ওষুধ তৈরিতে আণবিক পর্যায়ে নিয়ন্ত্রণের বিদ্যা, মনে রাখতে হবে। স্মার্ট ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটা? আণবিক পর্যায়ে নিয়ন্ত্রণের বিদ্যা। আণবিক পর্যায়ে নিয়ন্ত্রণের বিদ্যা কোনটি? আণবিক পর্যায়ে নিয়ন্ত্রণের বিদ্যা হচ্ছে ন্যানো টেকনোলজি। সুতরাং এটা কেন ব্যবহৃত হয়? এটা স্মার্ট ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি, কথা যাতে মাথায় থাকে। ঠিক আছে, ওকে। এবার পরের প্রশ্ন আসেন 26 নাম্বারটা। 26 নাম্বার বলেন, ন্যানো টেকনোলজির জনক বলা হয় কাকে? আমি এটা পড়ানোর সময় খুব মজা করে বলছিলাম যে মেয়েদেরকে ন্যানো টেকনোলজির জনকের কাছে সবসময় ঋণী থাকা উচিত, কারণ মেয়েদের যত পরিমাণ মেকআপ আছে সবগুলা বানায় কি দিয়ে? ন্যানো টেকনোলজি দিয়ে। যত ক্রিম আছে মেয়েদের ম্যাক্সিমাম ক্রিমই হচ্ছে কিসের আবিষ্কার, কিসের জন্য এত স্মুথ? ন্যানো টেকনোলজির জন্য। তাদের কৃতজ্ঞ থাকা উচিত কার কাছে বলো, কার কাছে তাদের কৃতজ্ঞ থাকা উচিত? ন্যানো টেকনোলজির জনক কাকে বলা হয় বলো সবাই, সবাই একটা লাভ রিয়েক্ট দেন, সবাই একটা লাভ রিয়েক্ট দেন দেখি বলেন কাকে বলা হয় ন্যানো টেকনোলজির জনক, কাকে বলা হয়? রিচার্ড ফাইনম্যানকে। ভেরি গুড, রিচার্ড ফাইনম্যানকে বলা হয় ন্যানো টেকনোলজির জনক। তার মানে মেয়েরা সারা জীবন কৃতজ্ঞতা বোধ করবে ওনার প্রতি। আচ্ছা ফাইন, এবার আসেন 27 নাম্বারটা, কোনটি বায়ো ইনফরমেটিক্স পদ্ধতির সফটওয়্যার টুলস হিসেবে ব্যবহৃত হয়? এই যে ভালো করে খেয়াল করেন, কোনটি বায়ো ইনফরমেটিক্স পদ্ধতির সফটওয়্যার টুলস, এটা একটু তোমাদের অপরিচিত। প্রথমে আমি বুঝাই এই প্রশ্নগুলো উত্তর কিভাবে করবা। এই যে প্রলগ হবে না, কারণ এটা কৃত্রিম বুদ্ধিমত্তা। প্লিজ হবে না, এটাও কৃত্রিম বুদ্ধিমত্তা। লিস্প হবে না, এটাও কৃত্রিম বুদ্ধিমত্তা, কিন্তু এটা হবে।
এসকিউএল অপশন আরেকটা আছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এই যে এসকিউএল ডাটাবেজের যে ভাষা, সেটা বায়ো ইনফরমেটিক্স এর জন্য ব্যবহৃত হয়, কারণ বায়ো ইনফরমেটিক্স এর ডাটাবেস লাগে। তোমাদের চ্যাপ্টার 6 পড়ানোর সময় এসকিউএল আমি ডিটেইলস পড়াবো, একদম এসকিউএল দিয়ে কিভাবে ডাটাবেস টেবল করে, কিভাবে ডাটা ইনসার্ট করে, কিভাবে ডাটা রিমুভ করে, চ্যাপ্টার 6 আমি সবগুলা পড়াবো এসকিউএল পুরো ভাষাটা। ওকে, এটা চ্যাপ্টার 6 এর ডাটাবেজের একটা ভাষার নাম হলো এসকিউএল, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই যে লিখে রাখতে পারো স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ এটাকে বলা হয় ডাটাবেজের ভাষা, অর্থাৎ বায়ো ইনফরমেটিক্স এর ভাষা। বায়ো ইনফরমেটিক্সে এই ভাষাটা ব্যবহৃত হয়, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়। সবার কি ক্লিয়ার কিনা বলেন? সবার কি ক্লিয়ার? আচ্ছা, তোমরা যারা আমাদের এখানে পড়তেছো, তোমাদের ক্লাস কেমন লাগতেছে? এই যে এমসিকিউ, সিকিউ, রেগুলার পিডিএফ পড়ানো, প্রত্যেক ক্লাস শেষে এমসিকিউ প্র্যাকটিস করানো, কেমন লাগতেছে তোমাদের সবকিছু মিলাই একটু বলো তো। মানে ক্লাস কি ঠিক আছে তোমাদের জন্য? তোমাদের জন্য কি পারফেক্ট আছে কিনা সবকিছু? যে নিয়মিত প্র্যাকটিস, নিয়মিত পিডিএফ, নিয়মিত এমসিকিউ প্র্যাকটিস, ওভারঅল সবকিছু নিয়ে তোমরা হ্যাপি কিনা? এবার দেখেন রোবোটিক্স এর গঠনে কয়টা বিশেষত্ব রয়েছে। রোবটের গঠনে 28 নাম্বার উত্তর করার চেষ্টা করেন। রোবটের গঠনে কয়টা বিশেষত্ব রয়েছে? রোবটের গঠনে কয়টা বিশেষত্ব রয়েছে? 28 নাম্বার উত্তর করার চেষ্টা করেন। রোবটের গঠনে কয়টা বিশেষত্ব রয়েছে? ওকে, সবাই বলেন রোবটের গঠন। আলহামদুলিল্লাহ ভালো। রাকিব বলেছো আলহামদুলিল্লাহ অনেক ভালো, বেস্ট, থ্যাংক ইউ এভরিওয়ান। স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে। লাবিবা থ্যাংক ইউ। বেটার সিয়াম থ্যাংক ইউ। আর ওলে ওয়ালিউল্লাহ থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ ভালো। নাহিরুল ইসলাম রাকিব বলেছো অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তোমরা খুশি হলে আমরা খুশি আসলে। আচ্ছা, ইমন বলেছে আলহামদুলিল্লাহ। তানবির আনোয়ার বলেছে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। রোবোটিক্স এর গঠনে কয়টি বিশেষত্ব রয়েছে? রোবটের গঠনে 3টি বিশেষত্ব রয়েছে। 3টি বিশেষত্ব মনে আছে, ক্লাসে বলছিলাম, লিখেও দিছিলাম। 3টি বিশেষত্ব কি? 1 নাম্বার, রোবটের অবশ্যই কি থাকবে? পাওয়ার থাকবে। রোবটের অবশ্যই পাওয়ার লাগবে। রোবটের পাওয়ার লাগবে, এটা হচ্ছে 1 নাম্বার বিশেষত্ব। আর হচ্ছে কি, রোবটের নির্দিষ্ট প্রসেসর, নির্দিষ্ট কাজ। নির্দিষ্ট প্রসেসর, নির্দিষ্ট কাজ। নির্দিষ্ট প্রসেসর, নির্দিষ্ট কাজ। ঠিক আছে, নির্দিষ্ট প্রসেসর, নির্দিষ্ট কাজ। এটা হলো 2 নাম্বার। এবার 3 নাম্বার কি বলতো? 3 নাম্বার হচ্ছে কি, রোবটকে প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। রোবটকে প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। নিয়ন্ত্রণ করা যায়, রোবটকে প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে রোবটের বিশেষত্ব। ওকে ফাইন। আচ্ছা, যারা ক্লাস প্রথম দিকে মিস করছো তারা অল বেস্ট ক্লাস, থ্যাংক ইউ। প্রদীপ আলহামদুলিল্লাহ বলেছো। ফাতেমা থ্যাংক ইউ এভরিওয়ান। তাহলে রোবটের পাওয়ার হচ্ছে 1 নাম্বার বিশেষত্ব। রোবটের নির্দিষ্ট প্রসেসর থাকবে, নির্দিষ্ট সে কাজ করবে, এবং প্রোগ্রাম দ্বারা রোবটকে কি করা যায়? নিয়ন্ত্রণ করা যায়। 3টা হলো রোবটের বৈশিষ্ট্য। ও আচ্ছা, আমি আজকে সুপার এন্ড ইবিআই হেড রেস্টুরেন্ট, থ্যাংক ইউ জাহাঙ্গীর, আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ এভরিওয়ান। তোমরা এইভাবে পড়তে থাকলে ইনশাআল্লাহ তোমাদের এ প্লাস রিওয়ার্ড খেতে পারবেন। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর জনক কে বলতো? কত সালে জনক? 1972 সালে, মনে আছে? জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর জনক কে বলেন? জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর জনক কে? কত সালে আবিষ্কার করেন? 1972 সালে। দেখি বলে ফেলেন, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর জনক কে? জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর জনক। আসলে এই টাইমে অনেকে ক্লাস করতে চায় না, তারপরে যে তোমরা ক্লাস করতেছো এটা অনেক বেটার। ওকে, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর জনক কে সেটা একটু বলে ফেলেন। ফল বার্গ। এই যে ফল বার্গ কে বলা হয় জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর জনক। ঠিক আছে, 1972 সালে লিখে রাখেন। 1972 সালে লিখে রাখেন, ফল বার্গকে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর জনক বলা হয়। আচ্ছা, এবার পরের প্রশ্ন 30 নাম্বার। মহাকাশে প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? বলেন তো, প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটা? মহাকাশে প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটা বলেন? সবাই বলেন তো, মহাকাশে প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ। দেখি সবাই কমেন্ট করেন, আমি বলে ফেললে আপনাদের শিখা হবে না, আপনারা নিজেরা কমেন্ট করে করে শিখলে সেটা সারা জীবন মনে থাকবে। দেখি বলেন, মহাকাশ প্রেরিত। অনলাইনে এরকম ক্লাস কোথাও পাইনি, থ্যাংক ইউ এভরিওয়ান। ইনশাল্লাহ আমি চেষ্টা করে যাব। তোমরা তো এখনো মাত্র চ্যাপ্টার 1 2 পড়তেছো, 3 4 5 6 এভাবে শিখাবো ইনশাল্লাহ। তোমাদের আর কোনোদিন আইসিটি অন্য কোথাও পড়তে হবে না, এমন ভাবে তোমাদেরকে রেডি করা হবে। ওকে, সবাই একটু বলে ফেলেন দেখি, মহাকাশে প্রেরিত প্রথম। ওকে, স্পুটনিক 1 1957 সালে 4 অক্টোবর। লিখে রাখেন, এটা হচ্ছে উত্তর হবে কি, মহাকাশে প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে কি? স্পুটনিক 1। পাশে লিখে রাখেন 1957 সালের 4 অক্টোবর। 4 অক্টোবর এটাও লিখে রাখেন, পরীক্ষা এটাও আসতে পারে। ঠিক আছে, 1957 সালের 4 অক্টোবর। এটা একটু হিন্টস দিয়ে রাখেন। মহাকাশে প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে স্পুটনিক 1। রাশিয়া পাঠাই, রাশিয়া 1957 সালে 4 অক্টোবর। 4 অক্টোবর, 4, এই যে 4 অক্টোবর, এটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে,
আচ্ছা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বেশি। 1957 সালে 4 অক্টোবর রাশিয়া প্রেরণ করে, কি প্রেরণ করে? মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ মানে স্যাটেলাইট, কৃত্রিম স্যাটেলাইট প্রেরণ করে, কি নাম? স্পুটনিক 1। আর আমাদের পৃথিবীর একমাত্র ন্যাচারাল উপগ্রহ কোনটা? চাঁদ। চন্দ্র হচ্ছে ন্যাচারাল উপগ্রহ, একটাই উপগ্রহ আছে, আর বাকিগুলা হচ্ছে কি? বাকিগুলা হলো কৃত্রিম। এটা যাতে মাথায় থাকে, যা পাঠাচ্ছে। এই যে আমাদেরটাও পাঠাইছে না বাংলাদেশেরটা, 57তম দেশ হিসেবে। এবার বলেন, এটা তো পড়ছেন, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর জনক, এটা তো পড়ছেন। এবার দেখেন 31 নাম্বার, কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি পর্যন্ত ঘুরানো যায়? 31 নাম্বার বলেন, রোবটকে কিভাবে ঘুরানো যাবে কাজের, যখন আমার যেভাবে কাজে লাগবে। বলেন তো, রোবটকে কাজের প্রয়োজনে কত ডিগ্রি পর্যন্ত ঘুরানো যায়? এটা একটু বলে ফেলেন। রোবটকে কাজের প্রয়োজনে কত ডিগ্রি পর্যন্ত ঘুরানো যায়? সবাই একটু বলে ফেলেন তো দ্রুত গতিতে। রোবটকে কাজের প্রয়োজনে কত ডিগ্রি পর্যন্ত ঘুরানো যায়? আচ্ছা, সবাই আমরা এটা পারবো। 360 ডিগ্রি, রোবটকে 360 ডিগ্রি পর্যন্ত ঘুরানো যাবে। ঠিক আছে, পরের প্রশ্ন আসেন। 32 নম্বরে 1 ন্যানোমিটার সমান কত মিটার? এটা সবাই পারার কথা, এটা আসলে ভুল হওয়ার কথা না। আমরা বলেছিলাম 100 কোটি ভাগের 1 ভাগ, 10⁻⁹ মিটার। এক কথায় 100 কোটি ভাগের 1 ভাগ, 100 কোটি ভাগের 1 ভাগ। ঠিক আছে, মনে আছে তো এটা নাকি? 1 ন্যানোমিটার সমান কত মিটার? 100 কোটি ভাগের 1 ভাগ। এবার দেখেন, স্মার্টফোন তৈরিতে ক্ষুদ্র যন্ত্রাংশ ত্রুটিহীন ভাবে স্থাপন। কয়েকটা জিনিস মাথায় রাখবেন, এই প্রশ্নটা সবচেয়ে কনফিউজ। দেখি এটা কে উত্তর দিতে পারেন। 33 নাম্বার, 33 নাম্বারটা বুঝে শুনে উত্তর করেন। 33 নাম্বারটা বুঝে শুনে উত্তর করেন সবাই, আমি কিন্তু এটা বলবো না। ওকে, ইয়েস, 1 নাম্বারের পুরো অধ্যায় থেকে এমসিকিউ ক্লাসটা হচ্ছে, পুরো অধ্যায় থেকে। ইয়েস, স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত ক্ষুদ্র যন্ত্রাংশ ত্রুটিহীন ভাবে স্থাপন সম্ভব হচ্ছে কিসের কল্যাণে? দেখি বলেন তো সবাই, কিসের কল্যাণে ত্রুটিহীন ভাবে স্থাপন সম্ভব হচ্ছে? দেখি বলেন, স্থাপনটা সম্ভব হচ্ছে কিসের কল্যাণে? বলেন, স্থাপনটা সম্ভব হচ্ছে কিসের কল্যাণে? বলেন তো। ওকে, সবাই একটু বলে ফেলেন দ্রুত গতিতে, আর ফ্রেন্ডসদের একটু মেনশন করে দিন। ওকে, 33 নাম্বার শোনেন, এটা ন্যানো টেকনোলজি বললে উত্তর ভুল হবে। আপনারা, আপনাদেরকে আমি পড়ানোর সময় কয়বার বলছি, যদি তৈরি ক্ষুদ্র যন্ত্রাংশ ত্রুটিহীন ভাবে তৈরি বলে, তখন হবে ন্যানো টেকনোলজি। ত্রুটিহীন ভাবে তৈরি ন্যানো টেকনোলজি, স্থাপন করতে লাগে হচ্ছে রোবট। ভালো করে খেয়াল করবেন, আমি তো জানি এই অঘটন ঘটাবেন, এই জন্য বলছি। কোন একটা জিনিসকে ক্ষুদ্র থেকে স্থাপন করতে হেল্প করে রোবট, কিন্তু ক্ষুদ্র ভাবে তৈরি করতে হেল্প করা হচ্ছে ন্যানো টেকনোলজি। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? এগুলো যাতে কোনোভাবে ভুল না হয়। ওকে, তাহলে দেখেন, স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত ক্ষুদ্র যন্ত্রাংশ ত্রুটিহীন ভাবে তৈরি করতে সম্ভব হচ্ছে কিসের কল্যাণে? রোবটের কল্যাণ। আর স্থাপন হচ্ছে কি, সরি, ত্রুটিহীন ভাবে স্থাপন হচ্ছে রোবট, তৈরি হচ্ছে কিসের? ন্যানো টেকনোলজি। এবার দেখেন 34, 10 ন্যানোমিটার, এটা খুবই সহজ। এইদিকে তাকান, 10 ন্যানোমিটার অর্থাৎ এই যে 10 × 10⁻⁹, 10 ন্যানোমিটার, ঠিক কিনা? এটাই তো। এবার বলেন, সূচক যারা পড়ছেন তারা জানেন, এখানে পাওয়ার 1 যোগ -9, সুতরাং 10⁻⁻8 মিটার, 10 ন্যানোমিটার সমান। ঠিক আছে, 10 × 10⁻⁹, সূচকে এখানে পাওয়ার আছে 1 প্লাস -9 -8, উত্তর হবে 10⁻8। যারা ক্লাস 9 10 এর সূচক পড়ছেন এটা একদম ক্লিয়ারলি বুঝবেন। ওকে, 10 ন্যানোমিটার সমান কত? ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, ফাইন। এবার দেখেন পরের প্রশ্ন আসি। 10 ন্যানোমিটার সমান পারলাম, তারপরে দেখি এবার 35, কোনটি বংশগতির প্রযুক্তিবিদ্যা? 35 নাম্বার, আর মাত্র 5টা আছে, কেউ বের হবে না। কোনটি বংশগতির প্রযুক্তিবিদ্যা? বলেন, কোনটি বংশগতির প্রযুক্তিবিদ্যা? সবাই কমেন্ট করো, বংশগতির প্রযুক্তিবিদ্যা কোনটি? সবাই কমেন্ট করো, বংশগতির প্রযুক্তিবিদ্যা কোনটি? সবাই কমেন্ট করো, বংশগতির প্রযুক্তিবিদ্যা কোনটি? সবাই কমেন্ট করো তো দ্রুত গতিতে, বংশগতির প্রযুক্তিবিদ্যা কোনটি? ওকে, ফাইন ফাইন, ম্যাক্সিমাম স্টুডেন্ট পেরেছো, মাশাআল্লাহ। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, মাশাআল্লাহ, তোমরা তো অনেক ব্রিলিয়ান্ট আসলে। প্রায় দেখি সব এমসিকিউ তোমরা পারতেছো। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, কোনটি বংশগতির প্রযুক্তিবিদ্যা? জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এবার আসেন, ক্রায়োজেনিক এজেন্ট নয় কোনটি? প্রশ্ন ভালো করে খেয়াল করবা, নয় বলছে, তাহলে এটা হবে এজেন্ট।
এটাও এজেন্ট, এটা হবে না। ঠিক আছে, ফসফরাস নাই, এটাও তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। এটা তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, 26 এবং 27 পেজে ক্রায়োসার্জারি বাদ দেওয়া হয়েছে। কোনটি বায়োমেট্রিক্স এর সিকিউরিটি সবচেয়ে বেশি? এটা হচ্ছে ডিএনএ। এই যে অপশনটা ছিল ডিএনএ। এই যে কোন বায়োমেট্রিক্স এর সিকিউরিটি সবচেয়ে বেশি? উত্তর অপশনে যখন ডিএনএ থাকবে, এই যে ডিএনএ, অপশনে ডিএনএ থাকলে উত্তর হবে ডিএনএ, আর কোনো কথা নাই। সবচেয়ে বেশি সিকিউরিটি ডিএনএ। আর ডিএনএ না থাকলে তখন আইরিশ স্ক্যান। অপশনে ডিএনএ নাই, তখন আইরিশ। অপশনের ডিএনএ থাকলে উত্তর হবে ডিএনএ। ভালো করে খেয়াল রাখবা, কথাগুলো বোঝা যায় যাতে। তাহলে বায়োমেট্রিক্স এর সিকিউরিটি সবচেয়ে বেশি কোনটা? ডিএনএ সিকিউরিটি সবচেয়ে বেশি। এটা কখনোই কেউ বদলাইতে পারবে না, প্রশ্ন ওঠে না। আর সবচেয়ে ব্যবহৃত হয় হচ্ছে আঙ্গুলের ছাপ। যদি বলতো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটা, সবচেয়ে ব্যবহৃত হয় আঙ্গুলের ছাপ। সবচেয়ে বেশি সিকিউরিটি হচ্ছে ডিএনএ, ডিএনএ না থাকলে হবে আইরিশ স্ক্যান। কথাগুলো যাতে ক্লিয়ারলি মাথায় গেঁথে থাকে। আচ্ছা, পরের প্রশ্ন আসেন। 38 নাম্বার, নিচের কোনটি জীববিজ্ঞানের সাথে, এই যে একটু আগেও বলছি, এটা জীববিজ্ঞানের সাথে যখন ডেটাবেস, অ্যালগরিদম, পরিসংখ্যান ইত্যাদি বিষয়ের সমন্বয় হয়েছে, এটা অবশ্য বায়ো ইনফরমেটিক্স। আমরা সবাই জানি জীববিজ্ঞানের সাথে কম্পিউটারের, জীববিজ্ঞানের সাথে ডেটাবেসের, জীববিজ্ঞানের সাথে অ্যালগরিদমের, পরিসংখ্যানের সমন্বয় কোথায় হয়েছে? এই যে এই বায়ো ইনফরমেটিক্স এসে। কথা কি বুঝতে পেরেছেন? এইভাবে আমরা বিশ্লেষণ করে করে জিনিসগুলো শিখবো ইনশাল্লাহ। ওকে, শুনেন, একজন বলছে সিলেবাস ফুল। সিলেবাস ফুল এক কথা, বইয়ের থেকে টপিক বাদ দেওয়া আরেক কথা। বইয়ের থেকে টপিকই বাদ দিয়ে দিচ্ছে ক্রায়োসার্জারি। ঠিক আছে, ওই ক্রায়োসার্জারি ছাড়া আপনাদের সিলেবাস ফুল, বুঝছেন? আচ্ছা, ন্যানো পার্টিকেলের আকৃতি কত? দেখি এটা মনে আছে কিনা, এটা মনে আছে কিনা দেখি। লাস্ট একটা বলেন, ন্যানো পার্টিকেলের আকৃতি কত? ন্যানো পার্টিকেলের আকৃতি কত? সবার মনে আছে কিনা দেখি। এটা ন্যানো পার্টিকেলের আকৃতি কত, মনে আছে কিনা দেখি। ন্যানো পার্টিকেলের আকৃতি কত? বলেন, ন্যানো পার্টিকেলের আকৃতি কত মনে আছে? 1 থেকে 100 ন্যানোমিটার। 1 থেকে 100 ন্যানোমিটার। আচ্ছা, ইউভিএ, এটা যে পারবে সে হচ্ছে সেরা। 40 নম্বরটা বলো, ইউভি এর পূর্ণরূপ কি? ইউভিএ পূর্ণরূপ কি? এটা হচ্ছে ব্যতিক্রম একটা প্রশ্ন। এটা দেখি 40 নম্বরটা বলার চেষ্টা করেন। ওকে, নতুন টপিক যেটা অ্যাড হয়েছে, আমি পড়াইছি না তোমাদেরকে, পিডিএফ শুদ্ধ দিয়ে দিছি। প্লেজিয়ারিজম আর আইইউটি, ক্রায়োসার্জারি বাদ দিয়ে প্লেজিয়ারিজম আর আইইউটি অ্যাড করছে। আইইউটি আর প্লেজিয়ারিজম তোমাদেরকে লেকচার এত সুন্দর করে পড়াই, তোমাদেরকে নোট শুদ্ধ দিয়ে দিছি না? ওকে, আচ্ছা, এটা মনে আছে কিনা দেখি। ইউভি এর পূর্ণরূপ কি? 40 নাম্বার। এটা অনেকে পারবেন না, যারা পারবেন না তারা দেখেন। ইউভিএ মানে হচ্ছে আনম্যান্ড এরিয়াল ভেহিকল। মানে কি জানেন? মনুষ্যবিহীন বিমান। ঠিক আছে, যুদ্ধ জানে পাইলটের বিকল্প হিসেবে রোবট, মানুষ ছাড়া বিমান। আনম্যান্ড এরিয়াল ভেহিকল, যে যানের মধ্যে মানুষ থাকে না, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এরকম ভেহিকল তৈরি করা হয়। ঠিক আছে, যুদ্ধ যানগুলো এরকম হয়, মানুষ থাকে না যুদ্ধ যান, এগুলো এমনি ডিরেক্ট দিয়ে আঘাত করে। সবাই কি বুঝতে পেরেছেন? এটা বাংলাদেশের যুদ্ধ যান না যে পাইলট সহ মাইলস্টোন কলেজে ঢুকে যাবে। ঠিক আছে, এগুলো আমাদের দেশে আসলে এক্সপায়ার্ড গুলো বেশি ব্যবহার হয়, সমস্যা হচ্ছে ওই জায়গায়। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এই 40টা নৈবেত্তিক করেছি। তো আশা করি সবার এই 40টা নৈবেত্তিক যারা ভালো মতো পারবেন, সাথে আমাদের পিডিএফ যেগুলো দেওয়া হয়েছে এগুলা ভালো মতো নিয়মিত প্র্যাকটিস করবা। চ্যাপ্টার 1-এ তোমাকে ইনশাল্লাহ কেউ কোনো প্রকার সমস্যায় ফেলতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো। ওকে, তাহলে আমরা যারা এখনো ভর্তি হয় নাই বা কেউ ভর্তি হতে চাইলে 26 ব্যাচের জন্য হচ্ছে এটা ফলো করবেন, আর 27 ব্যাচের জন্য এটা ফলো করবেন। 1500 টাকা। আমাদের সাথে ইনবক্সে কথা বলবেন আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে। ঠিক আছে, ওকে, তাহলে সবার জন্য শুভকামনা রইল। এভাবে আমরা ক্লাসে এগিয়ে যাব। সবাই একটা লাভ রেখেন। ক্লাস কেমন লাগছে বলেন? 40টা নৈবেত্তিক কেমন লাগছে বলেন? সবার 40টা এমসিকিউ কেমন লাগছে এটা একটু বলে ফেলেন দ্রুত গতিতে। কেমন লাগছে বলে ফেলেন দ্রুত গতিতে, যে 40টা এমসিকিউ কেমন লাগছে সবার। ওকে, কেমন লাগছে বলে ফেলেন সবাই 40টা এমসিকিউ। ওকে, আর তোমাদেরকে কি বললাম, কি সাজেশন দিছি বলো? তোমাদের কি সাজেশন দিছি? আমি যেগুলো স্পেশাল ভিডিও করি এগুলো অবশ্যই দেখবা, শেয়ার করে রেখে দিবা, কারণ এগুলো তোমার জন্য কাজে লাগবে।
এইবার ম্যাক্সিমাম প্রশ্ন আসছে এরকম স্পেশাল স্পেশাল ক্লাস থেকে, যেমন কালকে ময়মনসিংহ বোর্ডে 25 সংখ্যা পদ্ধতির একটা ভিডিও দিছি। এর আগে আজকে দিছি সকালে এক্সর গেটকে কিভাবে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করা যায়। আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে যদি লেগে থাকো, অন্তত তোমার আইসিটিতে এমন একটা এক্সপার্টনেস তৈরি হবে, তুমি একদিন আইসিটি মানুষকে পড়াইতে পারবে। ওকে। আর তোমাদের জন্য একটা সুখবর, যারা এখনো বই নাও নাই, আমি অনেক কষ্টে প্রেস থেকে 100টা বই ম্যানেজ করছি, এর মধ্যেও 10-15টা সেল হয়ে গেছে। তো যারা নেন নাই আমার সাথে কথা বলে অর্ডার করে দিবেন, ঠিক আছে? আর না হলে পাবেন না, 1 সপ্তাহের মধ্যে বই পেয়ে যাবেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। অনেক আলহামদুলিল্লাহ আজকে ক্লাসটা অনেক ভালো লাগছে। আমরা আজকে বলে কথা নেই, আমরা দেখবা ঠিক চ্যাপ্টার 2 থেকেও আমরা এরকম বেশ কিছু প্র্যাকটিস সেশন রাখবো, বেশ কিছু। তোমরা এসে উত্তর করবে, চ্যাপ্টার 2 অর্ধেক হলে আমরা এরকম একটা প্র্যাকটিস সেশন দিব। এমনি তো রেগুলার আমরা এমসিকিউ প্র্যাকটিস করি প্রত্যেক ক্লাসে, তারপরও আমরা এভাবে আবার আলাদা একটা পরীক্ষা দিব সব। এই যে আজকের মতো সবাই বলবো নৈর্ব্যক্তিক এটার উত্তর কি ওটার উত্তর কি, এভাবে আমরা এগিয়ে যাব সিকিউ এমসিকিউ ধরে। ইনশাআল্লাহ আইসিটি অ্যাসিস্ট্যান্ট যে একদম আইসিটির জন্য বেস্ট এবং রিলায়েবল হবে হবে। তোমরা সবাই দোয়া করবা, নিয়মিত ক্লাস করবা, তোমাদের ভালো রেজাল্টই আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম, জুমা মুবারক সবাইকে। আবার শুক্রবারে সবাই দোয়া করবা, দোয়া কবুল হবে। আসসালামু আলাইকুম।